আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যারা হচ্ছে কর্মমুখী রসায়নের কর্মমুখী রসায়নটা কী পড়বা কতটুকু পড়বা সেটা নিয়ে চিন্তিত তাদেরকে আমি ভিনেগার প্রস্তুতিটা পড়াই দিই। এখান থেকে তুমি কমপক্ষে 2টা এমসিকিউ পাবা, তারপরে ফুল একটা সিকিউ কোশ্চেন পাইতে পারো আজকের এই ক্লাসটা থেকে। দেখো, আমরা যদি বলি যে মল্ট ভিনেগার জিনিসটা কি, ভিনেগার জিনিসটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। দেখো, এটাকে কী বলা হয়? ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড একটু চিন্তা করে দেখো, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডকে অনেক সময় কী বলা হয়? CH3COOH। এইটার যদি আমি 6 থেকে 10% জলীয় দ্রবণ নিই, জলীয় দ্রবণ, সেটাকেই বলা হয় হচ্ছে আমার ভিনেগার। এটাকে কি বলা হয়? ভিনেগার। একটু চিন্তা করে দেখো, 6 থেকে 10% জলীয় দ্রবণ কি, তুমি যদি 100 ভাগ পানি নাও তার মধ্যে হচ্ছে 6 থেকে 10 ভাগ কি থাকবে? এই যে এই অ্যাসিটিক অ্যাসিড বা হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিডটা থাকবে। এটাকে বলা হয় ভিনেগার। এখন এই ভিনেগারটা প্রস্তুতটা কিভাবে করা হয়? তোমরা কিন্তু জানো যে এই ভিনেগারটা প্রস্তুত করা হয় থেকে আখের রস অথবা খেজুরের রস থেকে। একটু খেয়াল করে দেখো, যে উৎসটা আমরা যদি বলি, যে উৎস হচ্ছে কি, উৎস হচ্ছে আখের রস অথবা খেজুরের রস। আখের রস অথবা কি, এই যে এখানে লিখে দিই, আখের রস অথবা খেজুরের রস। খেজুরের রস, এই দুইটা জায়গা থেকে আমাদের কি তৈরি করা হয়? মল্ট ভিনেগার প্রস্তুত করা হয়। দেখো, এই আখের রস বা খেজুরের রসে, আখের রস বা হচ্ছে খেজুরের রসে কিন্তু প্রায় বলা যায় 16 থেকে 20% হচ্ছে কি চিনি। 16 থেকে 20% হচ্ছে চিনি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, এই চিনি থেকে কিভাবে আমরা ভিনেগার প্রস্তুত করব? চিনি থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করব? এখন এই চিনির সাথে মল্ট ভিনেগার এবং ইস্ট যুক্ত করা হয়। তাহলে এটার সাথে আমরা কি কি যুক্ত করব? মল্ট ভিনেগার, মল্ট এক্সট্রাক্ট, মল্ট এক্সট্রাক্ট, তার পাশাপাশি হচ্ছে ইস্ট নামক একটা ব্যাকটেরিয়া। তাহলে চিনির সাথে আমরা কি যুক্ত করলাম? ইস্ট এবং মল্ট এক্সট্রাক্ট। একটু খেয়াল করে দেখো, ইস্ট হচ্ছে একটা ব্যাকটেরিয়া, মল্ট এক্সট্রাক্ট হচ্ছে শস্য দানার মতো। এখন এটাকে আমরা যদি একটা কাজ করি, ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইমের উপস্থিতিতে যদি চালনা করি, দেখো, যদি আমরা ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইমের উপস্থিতিতে যদি চালনা করি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যালকোহল। কি পাবো? অ্যালকোহল। একদম দেখো, আগে বেসিক জিনিসটা আলোচনা করি, তারপরে আমরা পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবো এই জিনিসটা বলবো। অ্যান্ড অ্যালকোহল আবার কোন অ্যালকোহল? CH3CH2OH, বা এটাকে বলা হয় ইথানল। এটাকে বলা হয় কি? ইথানল বলা হয়। বুঝতে পারছি কি? এখন যে একটু আবার বলি, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলতেছি। এখন এই ভিনেগারের উৎসটা কি? আখের রস বা খেজুরের রস। আখের রস বা খেজুরের রসে 16 থেকে 20% কি থাকে বলো তো? পানি থাকে। 16 থেকে 20% চিনি থাকে। এখন সেই চিনিতে আমরা কি করতেছি? আমরা সরাসরি ইস্ট এবং মল্ট এক্সট্রাক্ট যুক্ত করতেছি, এবং এটাকে পরবর্তীতে কি করতেছি? ইস্ট এবং মল্ট এক্সট্রা চালনা করে ইনভার্টেজ এবং জাইমেজ, এই যে দুইটা এনজাইম অবশ্যই মনে রাখবা। ইনভার্টেজ, তারপরে হচ্ছে জাইমেজ, এই দুইটা এনজাইমের উপস্থিতিতে আমরা কি করব? চালনা করব। দেন আমরা কি পাইতেছি? অ্যালকোহল। এখন এইখানে আমি যদি বলি যে প্রয়োজনীয় কি কি বস্তু লাগে, মল্ট ভিনেগার লাগবে, তারপর হচ্ছে কি লাগবে? ইস্ট নামক ছত্রাক লাগবে। মল্ট ভিনেগার লাগবে, তারপর হচ্ছে ইস্টের গোড়া লাগবে। একটু খেয়াল করে দেখো, যে আমরা যদি বলি যে প্রয়োজনীয় উপকরণ,
প্রয়োজনীয় উপকরণের মধ্যে আমরা প্রথমেই বলবো যে এখানে মল্ট এক্সট্রাক্ট লাগবে। মল্ট এক্সট্রাক্ট কোত্থেকে পাবো? চোলাই মদের যে কারখানাগুলো আছে না, সেই কারখানাগুলোতে আমরা মল্ট এক্সট্রাক্ট পাবো। তাহলে 1 নম্বরে হচ্ছে আমার মল্ট এক্সট্রাক্ট, মল্ট এক্সট্রাক্ট পাবো। 2 নম্বরে আমরা কি বলতেছি? ইস্ট লাগবে। কি লাগবে? ইস্ট। তারপরে 3 নম্বরে কি লাগবে? খেজুরের রস লাগবে, খেজুরের রস, খেজুরের রস লাগবে। বুঝাইতে পারছি? এবং অপটিমাম টেম্পারেচার লাগবে। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া আমি এই জিনিসগুলো পাবো কই? তুমি ইস্টের গুঁড়া পাবো হচ্ছে পাউরুটি তৈরি করে না, ওখানেও ইস্ট ইউজ করা হয়। বুঝতে পারছো? তার পাশাপাশি অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট লবণ লাগবে। 4 নম্বর উপকরণ কি লাগবে আমার? NH4, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট ও হচ্ছে NH4 PO4, অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা লবণ লাগবে। বুঝাইতে পারছি কি? এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে কিন্তু আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এর বাইরেও যন্ত্রপাতি কী কী লাগবে। দেখো যন্ত্রপাতি কী কী লাগবে আমি বলে দিই। প্রয়োজনীয় উপকরণ তো বুঝছি, এখন আমার যন্ত্রপাতি কী লাগবে। যন্ত্রপাতি হচ্ছে আমার শুরুতেই 10 লিটার আয়তনের একটা বালতি লাগবে। 10 লিটার আয়তনের কী লাগবে? একটা বালতি। খেয়াল করে দেখো, একদম ফুল প্রসেসটা তোমার ব্যাখ্যা করে দিব আজকে। 10 লিটার আয়তনে বালতি লাগবে। 2 নাম্বার এটা হচ্ছে হাইগ্রোমিটার লাগবে। কি লাগবে? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার দিয়ে কি করা হয়? আর্দ্রতা মাপা হয়। হাইগ্রোমিটার দিয়ে কি বলা হয়? আর্দ্রতা মাপা হয়। সব বলবো যে হাইগ্রোমিটার কেন লাগবে? আর্দ্রতা মাপা হয়। বুঝতে পারছো কি? হাইগ্রোমিটার লাগবে। এই পর্যন্তই থাকো। এখন এখানে কয়েকটা স্টেপে আমি হচ্ছে প্রবলেমটাকে সলভ করব। কয়েকটা স্টেপে প্রথমে আমরা হচ্ছে ইথানল তৈরি করব, তারপরে আমরা হচ্ছে অ্যাসিটোব্যাক্টেরিয়ায় রূপান্তর করব, তারপরে হচ্ছে পাস্তুরায়িতকরণ। কী করণ? পাস্তুরায়িতকরণ। একটু খেয়াল করে দাও, ভিনেগার তৈরির ধাপ, ভিনেগার তৈরির ধাপ, ভিনেগার তৈরির ধাপগুলো একটু দেখো। প্রথমে আমরা কি করব? অ্যালকোহল তৈরি, মানে CH3CH2OH তৈরি করব, CH3CH2OH তৈরি করব। তারপরে 2 নাম্বার, এটাকে অ্যাসিটোব্যাক্টেরিয়ার মাধ্যমে কিসে রূপান্তর করতে হবে? কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করতে হবে। তার মানে কি? অ্যাসিটোব্যাক্টেরিয়ার মাধ্যমে, অ্যাসিটোব্যাক্টর এর মাধ্যমে, অ্যাসিটোব্যাক্টরের মাধ্যমে কিসে রূপান্তর করতে হবে বলো তো? CH3COOH। অ্যান্ড দেন 3 নম্বর হচ্ছে পাস্তুরায়িতকরণ। পাস্তুরায়িত, বুঝতে পারছো কি? এখন দেখো, প্রথমে আমি অ্যালকোহল উৎপাদনের ধাপটা তোমাদেরকে দেখাই। প্রথমে আমরা কি করব? CH3CH2OH। এখন একটু খেয়াল করে দেখো, তুমি যদি এটাকে জাস্ট জারণ করে দেবো, অ্যালকোহলের জারণে কি উৎপন্ন হয়? অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে কি উৎপন্ন হবে? CH3COOH। এখন আমরা দেখব যে প্রথমে একদম শুরুর ধাপে আমরা কিভাবে এই জিনিসটা তৈরি করতে পারি। এই যে এটা প্রস্তুতি, এখন আমরা দেখব প্রস্তুতি। শুরুতে তোমার কাজ হচ্ছে একদম 1 নম্বর স্টেপে গিয়ে কী করবা জানো? 10 লিটার আয়তনের যে বালতিটা নিবা, 10 লিটার আয়তনের বালতিটা, 10 লিটার আয়তনের বালতিটা অবশ্যই কী করে নেবা? সোডা দিয়ে কী করে নেবা? শরতে ওয়াশ করে নিবা, সোডা দিয়ে ওয়াশ করে নিবা। 10 লিটার আয়তনের বালতি সোডা দিয়ে ওয়াশ করবা। পরীক্ষার খাতে একদম ফুল বিস্তারিত লিখবা। যদি 4 নম্বরে একটা কোশ্চেন আসে, একদম ফুল বিস্তারিত দিয়ে দিবা, দেখবা সব ঠিক হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা,
এখন এখানে খেয়াল করে দেখো, সোডা দিয়ে ওয়াশ করবা। তারপরে 2 নম্বরে যে জিনিসটা করবা, তুমি এখানে অবশ্যই 2.5 লিটারের পানি নিবা, 2.5 লিটার পানি। এবং অন্য একটা পাত্রে যে কাজটা করবা, তুমি 3 লিটারের খেজুরের রস নিবা, 3 লিটার আখের রস নিবা, আখের রস নিলা। তুমি বালতিটা রেখে দিলা 2.5 লিটার পানি দিয়া, বালতিটা কী করলো 2.5 লিটার পানি। অন্য একটা পাত্রে তুমি 3 লিটার আখের রস নিলা, তারপরে এটাকে অনেকক্ষণ উত্তপ্ত করলা। কি করলা? উত্তপ্ত করলা। এখন উত্তপ্ত করলে কি হবে, যদি তুমি জাল দিতে থাকো তখন কি হবে, পরিমাণ কি হয়ে যাবে, অনেকটা কমে যাবে। তুমি এটাকে কি করবা, 20 মিনিটের মতো উত্তপ্ত করো। কতক্ষণের মতো? 20 মিনিটের মতো। তাহলে এখানে বলা যায় 20 মিনিট উত্তপ্ত করব, 20 মিনিট। এতে কি হয়ে যাবে, তোমার হচ্ছে ওই জিনিসটা ঘন হয়ে যাবে, অনেকটা ঘন হয়ে যাবে। একদম ঘন হওয়ার পরে তুমি কি করো, 2 চামচ অ্যামোনিয়াম ফসফেট আর 2 চামচ অ্যামোনিয়াম সালফেট। আবার আমি বলি, প্রথমে 10 লিটার আয়তনে একটা বালতি নিছিলাম, সেই বালতিতে কি করছো, বালতিতে অবশ্যই সোডা দিয়ে ধুয়ে নিছো, 2.5 লিটার পানি ছিল, এবং 3 লিটার আখের রস কী করছো, উত্তপ্ত করে নিছো। এবং উত্তপ্ত করে অবশ্যই কী করবা, তুমি এটাকে 2.5 লিটারে রূপান্তর করবা, মানে আধা লিটার তো কমে যাবে, তাই না? এটা তো তুমি বুঝতে পারতেছো যে অবশ্যই কী হয়ে যাবে, কমে যাবে, অবশ্যই কমে যাবে। এখন একটু চিন্তা করে দেখো তো, এই বালতিতে কি আছে। যদি আমি এই বালতির কথা চিন্তা করি, এখানে 2.5 লিটার পানি আছে, 2.5 লিটার পানি। আর কি আছে বলো তো, 2.5 লিটার রস আছে, 2.5 লিটার রস। এখন এটা কি কনসেন্ট্রেটেড, মানে কি ঘন অবস্থায় আছে। এরপরে কি করবা, যে এরপরের স্টেপে তোমার কাজ হচ্ছে, এখানে 5 গ্রাম ইস্টের গুঁড়া ছড়াই দিবা, 5 গ্রাম ইস্টের গুঁড়া কী করে দিবা, ছড়াই দিবা, 5 গ্রাম ইস্টের গুঁড়া ছড়াই দিবা। এই যে এখানে কি করবা, 5 গ্রাম ইস্ট গুঁড়া দিয়ে দিবা। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই লবণগুলা কেন দিছিলাম? কারণ এই লবণগুলো ইস্টের বৃদ্ধি সহায়তা করে। এই লবণগুলো কি করে, ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। আর ইস্টের যখন এর ভিতরে বৃদ্ধি করবে, তখন এখানে ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম তৈরি হবে। ইনভার্টেজ এবং কি উৎপন্ন হবে, জাইমেজ। এই দুইটা কি হবে, এনজাইম উৎপন্ন হবে। তারপরে এটাকে আমি যদি হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়া বলি, যে এই জিনিসটাকে, এই যে মিশ্রণটা তৈরি করলাম, 2.5 লিটার রস, 2.5 লিটার পানি, এর মধ্যে কি করলাম, 5 লিটার ইস্ট দিলাম। এটাকে আমি যদি মোটামুটি দেখা গেল যে কতদিন রাখা যাইতে পারে, 6 থেকে 10 দিন। দেখো এটাকে যদি 6 থেকে 10 দিন আমি যদি হচ্ছে 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দিই, তখন এখানে কী হবে, ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হবে। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় কী তৈরি হবে বলো তো, অ্যালকোহল তৈরি হবে। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় কী তৈরি হবে বলো তো, অ্যালকোহল তৈরি হবে। ফার্মেন্টেশন বা হচ্ছে গাজন প্রক্রিয়ায়, গাজন মানে পচবে, বা হচ্ছে পচবে বলতে কি এখানে বিয়োজন হবে, বুঝাইতে পারছি কি। ফার্মেন্টেশন গাজন প্রক্রিয়ায় পচন হবে বা বিয়োজিত হবে, CH3CH2OH উৎপন্ন হবে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। এখন খেয়াল করে দেখো যে এখানে তো আমার একটা পাত্র ছিল, এখানে হচ্ছে টোটাল 5 লিটার ছিল, এবং এখানে 5 লিটারের মধ্যে 5 গ্রাম। তুমি অনুপাতটা কিন্তু খেয়াল রাখবা, যদি তোমাকে 10 লিটার বলে দেয়, তখন তোমাকে অবশ্যই কত গ্রাম দিতে হবে, 10 গ্রাম দিতে হবে, অর্থাৎ প্রতি লিটারে 1 গ্রাম করে দিতে হবে। বুঝাইতে পারছি কি জিনিসটা? এখন একটু খেয়াল করে দেখো যে অলরেডি কিন্তু তুমি দেখে গেছো যেখানে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া এই জিনিসটা উৎপন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে, ওই জায়গাটা কি ছিল? শুরুতে আমার চিনি ছিল, তোমার খেজুরের রসে কি ছিল, C12H22
O11 চিনি ছিল। সেই চিনি কী হয়েছে, ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে দেখো এখানে কি ছিল বলো তো, এক্সট্রা পানি ছিল। আবার খেয়াল করে দেখো, তুমি কিন্তু খেজুরের রস বা আখের রস থেকে কী পাইছো, চিনি, এক্সট্রা পানি দিছো। তার মানে কি এইখানে এবং ইস্ট থেকে উৎপন্ন হয়েছিল কি, ইনভার্টেজ এনজাইম। ইস্ট থেকে কি উৎপন্ন হয়েছিল, ইনভার্টেজ এনজাইম। এখন খেয়াল করে দেখো যে এইখানে যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। যেহেতু পানির উপস্থিতিতে বিক্রিয়া, তার মানে কি প্রথম রিয়াকশনটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া। এখানে কি উৎপন্ন হচ্ছে বলতো, এখানে ইনভার্টেজের উপস্থিতিতে C6H12O6 তার পাশাপাশি C6H12O6। দেখো আণবিক সংকেত সেম দুইটার, বাট গাঠনিক সংকেত ভিন্ন। এটা হচ্ছে আমার ফ্রুক্টোজ, এটা গ্লুকোজ এবং হচ্ছে কি মোল্টোজ উৎপন্ন হয়। এখানে কি উৎপন্ন হয় বলতো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হচ্ছে। দেখো FRUCTOS, ফ্রুক্টোজ আর হচ্ছে আমার গ্লুকোজ উৎপন্ন হয়। একটু খেয়াল করে দেখো, এই যে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এটা কোত্থেকে আসছে, চিনি থেকে আসছে না, ইনভার্টেড হয়ে। এই জন্য এটাকে বলা হয় ইনভার্টেড চিনি। এটা কি বলা হয়, ইনভার্ট চিনি। এই যে ফ্রুক্টোজটা হচ্ছে না, এটা এখানে কি থাকে বলতো, কিটোন থাকে। কি থাকে, কিটোন। এই জন্য এটাকে বলা হয় কিটোজ শর্করা। এটাকে কি বলা হয় বলতো, এটাকে বলা হচ্ছে কিটোজ শর্করা। পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ফ্রুক্টোজ আসলে কি ধরনের শর্করা, কিটোজ শর্করা, কারণ এখানে কিটোন মূলক থাকে। আর গ্লুকোজ হচ্ছে এখানে CHO মূলক থাকে। এই জন্য এটাকে বলা হয় অ্যালডোজ শর্করা বা অ্যালডোজ কার্বোহাইড্রেট। এটাকে বলা হয় অ্যালডোজ কার্বোহাইড্রেট। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ তো হয়েই গেল। আর্দ্র বিশ্লেষণের পরে এখানে কি হবে, এইখানে সরাসরি গাজন প্রক্রিয়ায় কি হবে, ইনভার্টেজের পরে হচ্ছে জাইমেজ। এবং এখানে টেম্পারেচার অবশ্যই কত লাগবে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ইনভার্টেজে কাজ করবে কত ডিগ্রি সেন্টিগ্রেডে, 37 ডিগ্রি। তোমরা জানো যে কোনো একটা ওই কি বলে প্রভাবক যখন কাজ করে তার মধ্যে একটা অপটিমাম টেম্পারেচার লাগে। সকল ধরনের এনজাইম সকল টেম্পারেচারে কাজ করে না। ঠিক এরকম ইনভার্টেজ এনজাইমটা 37 ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করে। এরপরে এই যে ইনভার্ট চিনিটা পাইলাম না, এটা কি হবে, এখানে গাজন হবে। গাজন প্রক্রিয়ায় C6H12O6 এটা কি হবে, জাইমেজ এনজাইমের উপস্থিতিতে অবশ্যই কি হবে, 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কোন এনজাইম, জাইমেজ এনজাইমের উপস্থিতিতে এখানে কি উৎপন্ন হবে জানো, সরাসরি এখানে অ্যালকোহল উৎপন্ন হবে, বা ইথানল উৎপন্ন হবে। দেখো C2H5OH, তার পাশাপাশি এখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। এখানে কি উৎপন্ন হবে, যদি তোমরা একটু সমতা করে দেখাইতে চাও, সমতা করলে ওইখানে 2 দিয়ে দিবা আর এখানে হচ্ছে 4 দিয়ে দিবা। এখানে যদি তোমরা 2 দিয়ে দাও তাহলে এখানে 4 দিয়ে দিবা, এখানে হচ্ছে 4 দিয়ে দিবা। বুঝতে পারছো কি? দেখো 4 দুগুণে 8টা কার্বন, এখানে হচ্ছে 4টা কার্বন, 12টা কার্বন, এখানে 6 দুগুণে 12টা কার্বন। এভাবে তোমরা সমতা করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি তো অ্যালকোহল উৎপন্ন করে ফেলছো। অ্যালকোহল কীভাবে উৎপন্ন করে ফেলছো আমি আরেকবার বলি তোমাকে। অ্যালকোহল উৎপন্নের প্রথম ধাপে ছিল হচ্ছে তোমার এই যে 10 লিটার আয়তনের বালতি ছিল সেটাকে ওয়াশ করছো। কী দিয়ে ওয়াশ করছো, সোডা দিয়ে ওয়াশ করছো। কী দিয়ে ওয়াশ করছো, সোডা দিয়ে ওয়াশ করছো। তারপরে ওটাতে 2.5 লিটার পানি নিয়ে রেখে দিছো। এরপরে দেখেছে 3 লিটার আখের রস নিয়ে এটাকে জাল দিছো, উত্তপ্ত করছো কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখানে 20 মিনিট উত্তপ্ত করছো হচ্ছে ওই মোটামুটি, যেহেতু উত্তপ্ত করছো মানে ফুটাইছো আর কি এরকম। তো এখানে বলা যায় 20 মিনিট উত্তপ্ত করার পরে তারপরে যখন ঠান্ডা করছো, দেখো ঠান্ডা করার পরে এখানে কি করছো, 2 চামচ অ্যামোনিয়াম ফসফেট আর অ্যামোনিয়াম সালফেট দিয়ে দিছো। এখন খেয়াল করে দেখো 2 চামচ অ্যামোনিয়াম ফসফেট আর অ্যামোনিয়াম সালফেট যে দিছো, তার পরবর্তীতে এখানে তুমি হচ্ছে 5 গ্রাম ইস্ট দিয়ে দিছো।
এখন এই ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে অ্যামোনিয়াম ফসফেট আর অ্যামোনিয়াম সালফেট। এখানে ইস্ট থেকে ভেতর থেকে ইস্টের ভেতর থেকে উৎপন্ন হয় ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম। ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম এটাকে তুমি যদি একটা স্বয়ংক্রিয় অবস্থায় রেখে দাও, 6 থেকে 10 দিন রেখে দিবা মোটামুটি 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন এখানে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া কি তৈরি হবে, তোমার অ্যালকোহল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অ্যালকোহল। বুঝাইতে পারছি কি? এখন প্রশ্ন হচ্ছে, এই যে তুমি অ্যালকোহলটা তৈরি করলা, তারপরে কিন্তু এখানে তুমি সরাসরি কি করতে পারবে না, তুমি চেষ্টা করতে হবে যেখানে পানির পরিমাণ কত আছে। এখানে আপেক্ষিক গুরুত্ব 1.008 থাকতে হবে, 1.008। এখন প্রশ্ন হচ্ছে, তুমি হাইগ্রোমিটার দিয়ে মাপার চেষ্টা করবা। কি মিটার দিয়ে মাপার চেষ্টা করবা? হাইগ্রোমিটার দিয়ে মাপার চেষ্টা করবা। যদি মনে হয় তোমার কাছে হাইগ্রোমিটার নাই, তখন তুমি কি করবা, ওই যে ওখান থেকে একটু নিয়ে জিব্বায় লাগাই দেখবা। জিব্বায় লাগালে যদি এরকম হয় মিষ্টি ভাবটা চলে গেছে, তার মানে বুঝবা তোমার সঠিক প্রক্রিয়ায় আসো, মিষ্টি ভাবটা কি হবে? চলে যাবে। মিষ্টি ভাবটা অবশ্যই কি হবে? চলে যাবে। মল্ট মিশ্রণে আমার 10% ইথানল উৎপন্ন হয়েছে। এই যে এখানে ইথানলটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 10% ইথানল, CH3 CH2 10% ইথানল। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি এটাকে জারণ ঘটাও, মনে করো আমার কাছে আছে হচ্ছে CH3 CH2OH, এটাকে তুমি যদি হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাও, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটাকে কি বলা হয়? জারণ বিক্রিয়া বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, জারণ বিক্রিয়া ঘটনাটা কি ঘটবে? এখানে তোমার অ্যাসিটোব্যাক্টর নামক একটা ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, অ্যাসিটোব্যাক্টর কি? অ্যাসিটোব্যাক্টর। এখন এখানে তোমার কাজ করবে কি? অ্যাসিটোব্যাক্টর। এই অ্যাসিটোব্যাক্টর কিন্তু একটা ব্যাকটেরিয়া। এখন খেয়াল করে দেখো যে এখানে ঘটনাটা কি ঘটবে। অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে এখানে CH3 CH2 COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইটারই কি 6 থেকে 10% ভিনেগার বলা হয়। এখন এই ভিনেগারটা কিন্তু সাদা ভিনেগার, তোমার মজা লাগবে না খাইতে, বা এটা কিন্তু তোমার কি বলে যে তুমি যে পিকলিং উপায়ে যে সংরক্ষণ করবা সেটাও কিন্তু হয় না। একটু খেয়াল করে দেখো, এই যে এটা কিন্তু অ্যাসিটোব্যাক্টরগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো অবশ্যই জীবিত অবস্থায় থাকে, জীবিত অবস্থায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই যে এখানে আছে না, এটার 6 থেকে 10% কি আছে বলতো? জলীয় অবস্থায় আছে, জলীয় দ্রবণ। এটাকে আমরা ইথানোয়িক অ্যাসিড বলতে পারতেছি। বাট ঘটনাটা কি ঘটবে, এখানে কিন্তু তুমি এটা খাইতে পারবে না, সরাসরি খাইতে পারবে না। এখন খেয়াল করে দেখো, এটাকে এখানে যে ঘটনাটা ঘটে, এখানে কিন্তু অ্যাসিটোব্যাক্টর যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু জীবিত আছে, এখন এটাকে মারার জন্য তোমাকে কি করতে হবে, বলতো? এইখানে 75 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 75 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। কতক্ষণ? মোটামুটি 20 মিনিটের মতো তোমাকে উত্তপ্ত করতে হবে। 20 মিনিটের মতো যদি উত্তপ্ত করো, তাহলে তোমার মোটামুটি কিছুটা মানে খাবার উপযোগী তুমি কি পাবা? বাদামি বর্ণের আচ্ছা, এখানে কি পাবা? বাদামি বর্ণের ভিনেগার। এটা কিন্তু খাইতে তোমার ভালো লাগবে না, কারণ কি এখানে ব্যাকটেরিয়া জীবিত অবস্থায় আছে। এই ব্যাকটেরিয়াগুলো মারার পরে তুমি কি পাও? বাদামি বর্ণের ভিনেগার পাওয়া গেছো। বাদামি বর্ণের কি পাই গেছো? ভিনেগার। বুঝাইতে পারছি কি? ওকে, এরপরে আর কিছু নয়, বুঝাইতে পারছি। বাদামি বর্ণের ভিনেগার পাওয়া গেছে। এখন এই ভিনেগারকে যেটা করতে পারো, ভিনেগারকে তুমি যদি হচ্ছে চিনির দ্রবণে চুবাইলা, বাংলা ভাষায় লিখি চুবানো হল।
চিনি দ্রবণে চুবানোর পরে তুমি যদি হচ্ছে তোমার আচার, মনে করো তোমার আচারটাকে কি করছো, চিনি দ্রবণে ডুবাইছো, তারপরে তুমি ভিনেগারে মিশ্রণ করলা, তারপরে কি করলা, ভিনেগার মিশ্রণ করলা। এই যে প্রক্রিয়ায় তুমি আচারটাকে সংরক্ষণ করলা, এটাকে বলা হয় পিকলিং। এটাকে কি বলা হয় বলো তো, পিকলিং। এটাকে বলা হয় পিকলিং প্রক্রিয়া। এই যে এইভাবে পিকলিং প্রক্রিয়া কি করা যায়, ভিনেগার দিয়ে আচার সংরক্ষণ করা যায়। শুধু বিক্রিয়াগুলো জানলেই হবে না, কিন্তু শুধু বিক্রিয়াগুলো জানলেই হবে না। দেখো আমরা ভিনেগার সম্পর্কে দেখো কি কি জানছি। এখানে বলছি কি, ভিনেগার প্রস্তুতি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ CH3COOH এর, বা এটাকে অনেক সময় অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়। আমি লিখে দিই, এটার আরেকটা নাম হচ্ছে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড। এটার সেম, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। এখন এইখানে এটা কিভাবে তৈরি করা হয়, আখের রস বা খেজুরের রস, এর মধ্যে চিনি থাকে, চিনির সাথে ইস্ট এবং মল্ট যুক্ত করা হয়, তারপরে এখান থেকে ইনভার্টেজ জাইমেজ এনজাইমের উপস্থিতিতে অ্যালকোহল উৎপন্ন হয়। এইখান থেকে আমরা কি করতে পারি, অ্যালকোহলের জারণে কি উৎপন্ন হয়, ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড। এখন এটা তো সহজ প্রক্রিয়া না, কতগুলো জটিল প্রক্রিয়া আছে। আমরা দেখলাম কি কি উপকরণ লাগে। মল্ট এক্সট্রাক্ট লাগে, যেটা তুমি চোলাই মদের কারখানা থেকে পাবা। ইস্ট লাগে, যেটা তুমি হচ্ছে পাউরুটি ফুলাইতে লাগে, অনেক সময় বেকারির দোকানেই পাওয়া যায়। খেজুরের রস, এটা তো বুঝছি। আর অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট কেন লাগবে, কারণ এরা হচ্ছে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। এটা কেন লাগবে, এরা হচ্ছে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে, বৃদ্ধিতে সহায়তা করে, বুঝতে পারছি। এরপরে দেখো এখানে কি লাগতেছে আমার, 10 লিটারের একটা বালতি, 10 লিটারের একটা বালতি এবং হাইগ্রোমিটার লাগতেছে। হাইগ্রোমিটার কেন লাগছে, কারণ আমরা দেখছিলাম অ্যালকোহলের আপেক্ষিক আর্দ্রতা ঠিক আছে কিনা। প্রথম স্টেপে কি করছি, আমরা অ্যালকোহল তৈরি করছি, পরে আমরা অ্যাসিটোব্যাক্টেরিয়ার মাধ্যমে এই ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছি, তারপরে হচ্ছে পাস্তুরায়িতকরণ করছি। পাস্তুরায়িতকরণের মাধ্যমে কি করা হয়, আমার ফাইনাল প্রসেসটা শেষ করা হয়। দেখো এখানে এই ইথানোয়িক অ্যাসিডটা প্রথমে হচ্ছে 10 লিটার একটা পাত্রে রাখছি, তারপরে 2.5 লিটার পানি নিছি, 3 লিটার আখের রস থেকে জাল দিয়ে 2.5 লিটার বানাইছি, তারপরে 5 লিটারের মধ্যে ইস্ট দিছি, ইস্ট থেকে ইনভার্টেড জাইমেজ আসছে, সেটাকে 6 থেকে 10 দিন রেখে দিয়েছি 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কী হয়েছে, খেজুরের রসগুলো আস্তে আস্তে ইনভার্টেজ এবং জাইমেজ উৎপন্ন হয়েছে, ইস্ট থেকে আসছে, এবং এটাকে সহায়তা করছে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট। খেয়াল করে দেখো, চিনির আর্দ্র বিশ্লেষণে পাইছি হচ্ছে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ। সেই ফ্রুক্টোজ এবং গ্লুকোজ থেকে কী পাইছি, অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে আমরা 10% পাইছি। এখান থেকে আমরা কী করছি, এটাকে জারণের মাধ্যমে কী করছি, বাদামি বর্ণের ভিনেগার প্রস্তুত করতে পারছি। এমন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে, প্রশ্ন হচ্ছে এরা কিভাবে খাদ্য সংরক্ষণ করে, খাদ্য সংরক্ষণ করে। কিভাবে খাদ্য সংরক্ষণ করে, একদম সহজ ভাষায় বলে দিই, তুমি তো বাসায় গিয়ে তো পড়বাই, মেন বই অবশ্যই পড়বা, মেন বইয়ের উপরে কিচ্ছু নাই। মনে করো আমার কাছে আছে কি, CH3COOH, এখন যেহেতু এটা দুর্বল অ্যাসিড, আমরা উমুখী চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, কারণ এটা সম্পূর্ণ বিয়োজিত হবে না। এখান থেকে কি উৎপন্ন হবে, CH3COO-, তার পাশাপাশি এখানে কি উৎপন্ন হলো, হাইড্রোজেন আয়ন। এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু আবার দুর্বল অ্যাসিড। খেয়াল করে দেখো, এটা দুর্বল অ্যাসিড হওয়ার কারণে কিন্তু আমার পেটে কিন্তু পীড়া দেয় না, পেটে কি হয় না, পীড়া দেয় না। এখন খেয়াল করো, দুর্বল অ্যাসিড হওয়ার কারণে আমরা এটা সহজে খাইতে পারি, মনে রাখবা, দুর্বল অ্যাসিড হওয়ার কারণে আমরা খেতে পারি। সোডিয়াম হাইড্রোক্সাইড খাইতে পারবা বা HCl খাইতে পারবা, বলে দেবা, দুর্বল অ্যাসিড হওয়ায় আমরা খেতে পারি, এবং খেয়াল করে দেখো এটার পিএইচ মান মোটামুটি 2.35 মতো। এর পিএইচ মান কত হয়, মোটামুটি 2.35 মতো। হাজারিনাক স্যারের বইয়ে মনে হয় 2.35 দেওয়া আছে, আমি একটু চেক করে নিই। না, 4.74। দেখো এটার পিএইচ মান কত হয়, এটার পিএইচ মান হচ্ছে
4.74। এই যে এই পিএইচে কী করতে পারে না, ব্যাকটেরিয়া, ভাইরাস বা হচ্ছে মাইক্রো অর্গানিজমগুলো মাইক্রো অর্গানিজম কী করতে পারে না বলো তো, গ্রো করতে পারে না, ফলে আমার খাদ্যদ্রব্য কি করে অনেক দিন, এখানে কিন্তু ফল সবজি সংরক্ষণেও কিন্তু আমার এগুলো ইউজ করা হয়, ফল বা সবজি সংরক্ষণেও কিন্তু এই ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগারটা ইউজ করা হয়। বুঝাইতে পারছি কি? এই জন্য খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায়, খাদ্য অম্লীয় পরিবেশে সংরক্ষণ করা যায়, সংরক্ষণ করা যায়। বুঝাইতে পারছি কি? এইটুক তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় একটু লিখে দিয়ে আইসো। চেষ্টা করছি ভিনেগার থেকে তোমাদের এমসিকিউ, সিকিউ এবং পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তুমি একটু টেস্ট পেপারটা খুলে দেখবা, আজকের ক্লাস থেকে আসা পড়ানো ম্যাক্সিমাম টপিক থেকে কোশ্চেনগুলো আসবে। কীভাবে তৈরি করে 3টা স্টেপ, ইনভার্টেস, জাইমেস, এসিটোব্যাক্টর এবং ধাপগুলো তোমরা একটু দেখে নিবা, মেন বই থেকে বা রিডিং দিবা, টেস্ট পেপার থেকে কয়েকটা প্রশ্ন সলভ করবে, তাইলেই হয়ে যাবে। তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু একটা আশা করতে পারি। অবশ্যই এখান থেকে টোটাল 10 নম্বর তো পাবাই, অবশ্যই পাবা, সিকিউ এমসিকিউ মিনিমাম 10 নম্বর পাবা। আর বাকি যে টপিকগুলো আছে এগুলো আমরা ফুল চ্যাপ্টারে আলোচনায় দিয়ে দিব ইনশাল্লাহ। আর এই ছোটো টপিকটা থাকলো।